আসসালামু আলাইকুম। তোমাদের আজকের টপিক হচ্ছে আলো। ক্লাস 7 তোমরা। আচ্ছা, আলো বলতে গেলে প্রথমেই জানতে হবে আলো কি। দেখো, আমরা যা কিছু দেখতে পাই, তোমরা সবাই জানো যে আমরা যা কিছু দেখতে পাই তা আলোর জন্যই। কিন্তু এই আলোটা কি? আলো হচ্ছে এক ধরনের শক্তি। আলো এক প্রকার শক্তি, এক প্রকার শক্তি, বা বলতে পারো যে আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তোমরা এই জিনিসটা জানো না, শুধু এটা বললেই হবে। আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। অনেক বই দেখবে এটাও দেওয়া আছে যে আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, কিন্তু এটা তোমরা জানো না, এটা হচ্ছে এক ধরনের তরঙ্গ। ঠিক আছে, সেই জন্য যেহেতু বই আছে ওই জন্য আমি লিখে দিলাম, কোনো কোনো বই হয়তো পাবে এটা। আর তাহলে আলো কি? আলো এক প্রকার শক্তি। এটা কি করে? আলোকে কি দেখা যায়? যদি তোমাকে বলা হয় যে তুমি আলো দেখতে পাও, তুমি কি বলবে? হয় হ্যাঁ, নইলে না। কিন্তু যারা যারা হ্যাঁ বলছে তারা অবশ্যই ভুল বলছো। আলোকে আমরা দেখতে পাই না, আলোকে আমরা দেখতে পাই না, কিন্তু আলো যখন কোনো বস্তুর উপর পড়ে তখন সেই বস্তুটাকে আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে আলো হচ্ছে এক প্রকার শক্তি যা কোনো বস্তুকে, যা কোনো বস্তুকে কোনো যা কোনো বস্তুর উপর পড়লে উপর পড়লে বস্তুটি দৃশ্যমান হয়ে ওঠে, দৃশ্যমান হয়ে ওঠে। ঠিক আছে, তাহলে আলো হচ্ছে এক প্রকার শক্তি যা কোনো বস্তুর উপর পড়লে বস্তুটি দৃশ্যমান হয়ে ওঠে, বা যা কোনো বস্তুকে দৃশ্যমান করে তোলে। আলো যেখান থেকে উৎপন্ন হয়, যেমন সূর্য, সূর্য থেকে আলো আসে বা আলো উৎপন্ন হয়, এইটাকে বলা হয় আলোক উৎস। কি বলা হয়? আলোক উৎস। যে সমস্ত বস্তু থেকে আলো উৎপন্ন হয় তাদেরকে বলা হয় আলোক উৎস। আলো সম্পর্কে আরো কিছু পয়েন্ট আমরা জেনে নিই। যে সমস্ত বস্তু নিজেরাই আলো তৈরি করে, ঠিক আছে, বা যে সমস্ত বস্তুর নিজস্ব আলো রয়েছে তাদের কি বলবো আমরা? স্বপ্রভ বস্তু। আমরা জানি যে কিছু কিছু বস্তুর নিজস্ব আলো আছে, আর কিছু কিছু বস্তুর নিজস্ব আলো নেই, কিন্তু অন্যের আলোকে সে আলোকিত হয়ে ওঠে, তাই না? এগুলো আমরা ছোটবেলায় জিওগ্রাফিতেও পড়েছি যে যে সমস্ত বস্তুর নিজস্ব আলো রয়েছে তাদেরকে বলা হয় স্বপ্রভ বস্তু। স্ব মানে নিজস্ব, প্রভ মানে আলো। প্রভ কথাটা নয়, প্রভা, এটাকে যদি একটু মডিফাই করি তাহলে হয় প্রভা। প্রভা মানে হচ্ছে আলো, ঠিক আছে। স্ব মানে নিজের, প্রভা মানে আলো। তাহলে যে সমস্ত বস্তুর নিজস্ব আলো আছে তাদের বলা হয় স্বপ্রভ বস্তু। আর যে সমস্ত বস্তুর নিজস্ব আলো নেই কিন্তু অন্যের আলোকে আলোকিত হয়, সেই বস্তুগুলোকে আমরা কি বলবো? নিষ্প্রভ বস্তু। নিষ্প্রভ বস্তু, তাই তো? আমাদের আশেপাশে অনেক জিনিস দেখি, যেমন আমরা যদি একটা জ্বলন্ত টর্চ দেখি তাহলে টর্চটা কি বস্তু হবে? টর্চের নিজস্ব আলো আছে, টর্চটা হচ্ছে স্বপ্রভ বস্তু। আবার যদি টর্চটা কোনো একটা কাগজের উপর দেওয়া হয় বা একটা বইয়ের উপর ফেলা হয়, তাহলে বইটার নিজস্ব আলো ছিল না, কাগজটার নিজস্ব আলো ছিল না, কিন্তু যখনই তার উপর টর্চ ফেলা হলো তখন সেই বস্তুটা আলোকিত হয়ে উঠলো। তাহলে টর্চটা, এই বইয়ের পাতাটা হচ্ছে কি বস্তু? নিষ্প্রভ বস্তু। যেমন কাঠ, কাগজ, এগুলো সব হচ্ছে নিষ্প্রভ বস্তু। আর সপ্রভ বস্তুর সবচেয়ে ভালো একটা উদাহরণ কি? সূর্য, তাই না? সপ্রভ বস্তুর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে সূর্য। তারপর হচ্ছে জ্বলন্ত মোমবাতি,
জ্বলন্ত মোমবাতি, জ্বলন্ত টর্চ। আর নিষ্প্রভ বস্তু কারা? কাঠ, কাগজ, তারপর আর কি, বই, খাতা, চেয়ার, টেবিল সব হবে। বই, হ্যাঁ, দেওয়াল, এগুলো সব হচ্ছে নিষ্প্রভ বস্তু। তোমরা যেটা ফেমাস তোমাদের উদাহরণে আছে আর একটা, চাঁদ। হ্যাঁ, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সে সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে, তাহলে চাঁদ হচ্ছে নিষ্প্রভ বস্তু। কেমন? আচ্ছা, এবার দেখো আলোক উৎস ছোট হতে পারে। আলোক উৎস কাকে বলে? আলোক উৎস হচ্ছে যে সমস্ত বস্তু থেকে আলো উৎপন্ন হয় সে সমস্ত বস্তুগুলোকেই বলা হয় আলোক উৎস। উৎস মানে উৎপত্তি স্থল, তাই তো? আলোক উৎস হচ্ছে, আলোক উৎসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। দেখো তোমরা লেজার টর্চ দেখেছো? লেজার টর্চ খুব ছোট ছোট, সে লাল লাল হয়, দেখেছো তো? অনেক দূর দেখা যায় পয়েন্ট করে, তাই না? এই লেজার টর্চের আলোটার ওই যে বিন্দুটা, সেটা খুব ছোট, শুধুমাত্র ওটার অস্তিত্ব আছে, একদম বিন্দু টাইপের, তাই না? শুধু ওটার অস্তিত্ব আছে। আর সূর্য যদি বলো, তাহলে সূর্য কি শুধু কি একটা বিন্দু? বিশাল বড় একটা আলোক উৎস। তাহলে আলোক উৎসকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিন্দু আলোক উৎস, বিন্দু আলোক উৎস, আর একটা হচ্ছে বৃহৎ আলোক উৎস, বৃহৎ আলোক উৎস। বিন্দু আলোক উৎস কাদের বলবো? যে সমস্ত আলোক উৎসের দৈর্ঘ্য, বিন্দুর সংজ্ঞা কি? বিন্দুর সংজ্ঞা কি? যে সমস্ত বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছু নেই, শুধুমাত্র অস্তিত্ব আছে, তাদেরকে বিন্দু বলি, তাই তো? আর এখানে বলেছে বিন্দু বস্তু বলে নেই, বলেছে বিন্দু আলোক উৎস। তাহলে বলবো যে সমস্ত আলোক উৎসের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছু নেই, শুধুমাত্র অবস্থান বা অস্তিত্ব রয়েছে, তাদের বলা হয় বিন্দু আলোক উৎস। হলো? যেমন হচ্ছে লেজার টর্চ, লেজার টর্চ, এটা হচ্ছে বিন্দু আলোক উৎস। আর বৃহৎ আলোক উৎস, যে কোনো বড় ধরনের আলোক উৎসকেই বলা হয় বৃহৎ আলোক উৎস, যেমন সূর্য। হলো? তাহলে এই দিকটা কমপ্লিট, আলোক উৎস। এবার আলো তো উৎপন্ন হলো, আলো উৎপন্ন হয়ে এবার আসবে, তাই তো? সূর্য, সূর্য আলো দিচ্ছে। এবার সূর্য থেকে, এখানে আমরা পৃথিবীতে রয়েছি, আমরা এখানে পৃথিবীর উপর রয়েছি, তাই তো? ছোট ছোট মানুষজন সব রয়েছি এখানে পৃথিবীর উপরে। তাহলে সূর্য থেকে আলোটা তো আমাদের কাছ পর্যন্ত আসতে হবে। এখানে সূর্য আলোক উৎস বললাম, সূর্য, এখানে আলো উৎপন্ন হচ্ছে, আলো আসবে। তাহলে কোনো একটা জায়গার মধ্যে দিয়ে আলো আসছে, যে জায়গার মধ্যে দিয়ে আলো আসে সেই জায়গাটাকে কি বলি? মাধ্যম। কি বলবো? যে জায়গা বলবো না, যার মধ্যে দিয়ে আলো আসছে, যার মধ্যে দিয়ে আলো আসে বা আলো যায়, তাকে বলবো মাধ্যম। ঠিক আছে? তোমরা জানো যে পৃথিবী থেকে সূর্য পর্যন্ত খানিকটা আছে বায়ু মাধ্যম, খানিকটা বায়ু রয়েছে, আর বেশিরভাগটা আছে শূন্য। তাহলে সেটা কি বলবো? সেটা হচ্ছে শূন্য মাধ্যম। তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে, আলোকে কোন কোন মাধ্যমের মধ্যে দিয়ে আসতে হয়? একটা হচ্ছে শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে, একটা হচ্ছে শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে, আর একটা হচ্ছে বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে। খানিকটা আছে, প্রায় 1200 কিলোমিটার আছে বায়ু, তারপর আর কিছুই নেই, শূন্য। তাহলে যখন সূর্য থেকে আলোটা আসে, কার মধ্যে দিয়ে আসে? শূন্যের মাধ্যমে, শূন্যের মধ্যে দিয়ে, ফাঁকার মধ্যে দিয়ে আসে, আর খানিকটা বায়ুর মধ্যে দিয়ে আসে। ক্লিয়ার হয়েছে? তাহলে সূর্য থেকে বা যে কোনো আলোক উৎস থেকে আলো যার মধ্যে দিয়ে যায়, তাকে বলা হয় আলোক মাধ্যম। সরি, এখানে শুধু মাধ্যম বলবো না, আলোক মাধ্যম বা আলোকীয় মাধ্যম। ঠিক আছে? হলো? আচ্ছা, আলো তো চলে এসছে। এবার আমরা দেখছি শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে
বা বায়ুমাধ্যমের মধ্যে দিয়ে আলো খুব সুন্দরভাবে প্রবেশ করলো। কেমন আলো খুব সুন্দরভাবে চলে এলো পৃথিবীতে। এবার পৃথিবীতে এসেই তোমার তুমি ঘরে বসে আছো, পৃথিবীতে আলো চলে এসেছে, তুমি ঘরে বসে আছো, ঘরের দরজাটা বা ঘরের জানালাটা একটা ঘষা মতো কাঁচ দিয়ে তৈরি, ঠিক আছে? তাহলে তুমি দেখছো বাইরে প্রচুর আলো, কিন্তু ঘরে বেশি আলো ঢুকছে না, ঘরে অল্প অল্প আলো ঢুকছে। তোমার ঘরের জানালা কি দিয়ে তৈরি? ঘষা কাঁচ, ঠিক আছে? মানে অর্থাৎ একদম মানে স্বচ্ছ কাঁচ নয়, একটু কাঁচটা কেমন ঘষা ঘষা টাইপের। তুমি দেখছো সূর্য থেকে আলো পৃথিবীতে এলো, তোমার ঘরের বাইরে প্রচুর আলো, কিন্তু তোমার ঘরে আলো বেশি নেই, অল্প অল্প আলো ঢুকছে, একদম কম না, মানে মোটামুটি আলো ঢুকছে, কিন্তু সব আলোটা বাইরে যেমন প্রচুর আলো ঢুকছে, তোমার ঘরে তেমন ততটা আলো ঢুকছে না, কিন্তু অল্প অল্প আলো ঢুকছে। তাহলে যে আলোকীয় মাধ্যমের মধ্যে দিয়ে আলো খুব সহজেই যাতায়াত করতে পারে তাকে বলবো স্বচ্ছ মাধ্যম। কি বলবো? যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো খুব সহজেই চলাচল করতে পারে তাকে বলবো স্বচ্ছ মাধ্যম। স্বচ্ছ মাধ্যম যেমন বায়ু মাধ্যম, তারপর কাঁচ মাধ্যম, শূন্য মাধ্যম। কাঁচ কাঁচ মাধ্যম, ঘষা কাঁচ মাধ্যম নয়। কাঁচ মাধ্যমও স্বচ্ছ মাধ্যম, বায়ু মাধ্যম স্বচ্ছ মাধ্যম, শূন্য মাধ্যম স্বচ্ছ মাধ্যম, কাঁচ মাধ্যম স্বচ্ছ মাধ্যম। এবার চলে আসে ঘষা কাঁচ। ঘষা কাঁচের মধ্যে দিয়ে আলো একেবারেই যাচ্ছে না তা নয়, আলো যাচ্ছে কিন্তু অল্প অল্প, তাই তো? তাহলে যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো অল্প বা ঈষৎ যাতায়াত করতে পারে, কেমন ভাবে যাতায়াত করতে পারে? অল্প যাতায়াত করতে পারে বা ঈষৎ, অল্পটাকে ভালো ভাষায় কি বলে? ঈষৎ। যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো ঈষৎ যাতায়াত করতে পারে বা অল্প যাতায়াত করতে পারে, অল্প চলাচল করতে পারে, তাকে বলবো ঈষৎ মাধ্যম, ঠিক আছে? যেমন উদাহরণ কি হবে? ঘষা কাঁচ। এবার আলোটা এসে তোমার ঘরের দেওয়ালে পড়লো। আলোটা এসে কোথায় পড়ছে? তোমার ঘরের দেওয়ালে। দেওয়ালের মধ্যে দিয়ে কি আলোটা যেতে পারছে? দেওয়ালের মধ্যে দিয়ে আলো আর যেতে পারছে না। তাহলে তাহলে আমরা দেখছি যে একটা মাধ্যমের মধ্যে দিয়ে আলো খুব সহজেই চলে যেতে পারছে, একটা মাধ্যমের মধ্যে দিয়ে মোটামুটি যেতে পারছে, কিছুটা যেতে পারছে, কিছুটা যেতে পারছে না। আর একটা মাধ্যমের মধ্যে দিয়ে দেখছি যে আলো একবারেই যেতে পারছে না, আটকে যাচ্ছে। যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো মোটেও চলাচল করতে পারে না তাকে বলবো অস্বচ্ছ মাধ্যম। অস্বচ্ছ মাধ্যম। তোমাদের মনে একটু স্পিডে পড়ানো হয়ে যাচ্ছে আজকে। যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সহজেই চলাচল করতে পারে তাকে বলছি স্বচ্ছ মাধ্যম, যেমন বায়ু মাধ্যম, কাঁচ মাধ্যম, শূন্য মাধ্যম। যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো ঈষৎ চলাচল করতে পারছে তাকে বলছি ঈষৎ স্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম, যেমন ঘষা কাঁচ। আর যে সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে আলো একেবারেই চলাচল করতে পারে না তাদেরকে বলবো অস্বচ্ছ মাধ্যম, যেমন দেওয়াল, তারপর কাঠ মাধ্যম, এদের মধ্যে দিয়ে বা ইট এই মাধ্যমগুলোর মধ্যে দিয়ে আলো মোটেই যেতে পারে না। তাহলে এটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম। এটা তো গেল যে আলো কার মধ্যে দিয়ে বেশি চলাচল করতে পারে আর কার মধ্যে দিয়ে কম চলাচল করতে পারে, তার উপর তার উপর নির্ভর করে আমরা তিনটে ভাগে ভাগ করলাম। এবার আলো কোন দিকে বেশি যেতে পারে, কোন দিকে কম যেতে পারে, অর্থাৎ আলোর বেগ কোন দিকে কেমন, সেটার সাপেক্ষে মাধ্যমকে আমরা দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে? আলো কতটা চলাচল করতে পারছে সেটার উপর নির্ভর করে বা সেটার উপর ভিত্তি করে আলোকীয় মাধ্যমকে আমরা তিনটে ভাগে ভাগ করলাম: স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম আর ঈষৎ স্বচ্ছ মাধ্যম। আর আলো কোনো মাধ্যমের মধ্যে দিয়ে কতটা বেগে যেতে পারে তার উপর নির্ভর করে মাধ্যমকে আমরা দুটো ভাগে ভাগ করব। কিছু কিছু মাধ্যম আছে, যেমন শূন্য মাধ্যমে যদি আমি বলি,
যে আলো যখন সূর্য থেকে পৃথিবীতে আসছে তখন তোমার বাড়িতে আলো বেশি আসছে, আর তোমার বন্ধুর বাড়ি ধরো বর্ধমানে, তোমার বাড়ি ধরো কালনায়, কালনা বলবো না, কোথায় বলি, বেশ তোমার বাড়ি ধরো কালনায়, তার জন্য তোমার বাড়িতে আলো বেশি আসছে, আর তোমার বন্ধু বাড়ি বর্ধমানে, তার জন্য আলো কম আসছে, এরকম হয়? আলো সব দিকে সমান বেগে যায়। কিছু কিছু মাধ্যম আছে, তাহলে কেন এটা হচ্ছে, যে কারণ শূন্য মাধ্যম আর বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে আলো আসছে, শূন্য মাধ্যম আর বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে আলো সব দিকে সমান বেগে যেতে পারে। কেমন, এই দিকে যতটা বেগে আসতে পারছে এই দিকেও ততটা বেগে আসে। তাহলে যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সব দিকে সমান বেগে যেতে পারে তাকে বলবো সমসত্ব মাধ্যম। সমসত্ব মাধ্যম, যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সব দিকে সমান বেগে যায়, সমান বেগে যেতে পারে, তাকে বলা হয় সমসত্ব মাধ্যম। ঠিক আছে, সব দিকে সমান বেগে বা সমান বেগে সব দিকে যেতে পারে সেই সমস্ত মাধ্যমকে বলা হচ্ছে সমসত্ব মাধ্যম। যেমন কি মাধ্যম বললাম, শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম, বায়ু মাধ্যম, কাঁচ মাধ্যম, এরা হচ্ছে সমসত্ব মাধ্যম। যেমন আর কিছু কিছু মাধ্যম আছে যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সব দিকে সমান বেগে যেতে পারে না। ঠিক আছে, যে সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে আলো সব দিকে সমান বেগে যেতে পারে না তাদের বলা হয় অসমসত্ব মাধ্যম। তাহলে অসমসত্ব মাধ্যম, অসমসত্ব মাধ্যম কাকে বলবো, যে মাধ্যমের মধ্যে দিয়ে সব এক, শুধু এইখানটাই পাল্টাবে, যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সব দিকে সমান বেগে যেতে পারে না তাকে বলা হয় অসমসত্ব মাধ্যম। ঠিক আছে, শুধু সমসত্বতে যেতে পারে আর অসমসত্বতে যেতে পারে না তাকে বলা হয় অসমসত্ব মাধ্যম। যেমন কোয়ার্জ বলে একটা পদার্থ আছে, এইটা হচ্ছে অসমসত্ব মাধ্যম। এই মাধ্যমটার মধ্যে দিয়ে, তারপর অভ্র, এই মাধ্যমগুলোর মধ্যে দিয়ে আলো সব দিকে সমান বেগে যেতে পারে না। একটা দিকের এই পদার্থটার যদি এরকম ভাবে মাঝখান দিয়ে ভাগ করি তাহলে এই দিকটায় আলো যতটা বেগে যেতে পারে এই দিকটায় আলো তার চেয়ে কম বেগে বা বেশি বেগে যায়, অর্থাৎ সমান বেগে এই দিকটায় যতটা বেগে যাবে এই দিকটায় ততটা বেগে যাবে না, দুদিকে আলাদা আলাদা বেগ নিয়ে যাবে। ঠিক আছে, এই তাহলে এই মাধ্যমগুলোকে বলা হয়, একটাই দেখো একটাই মাধ্যম কিন্তু একটা মাধ্যমেরই দুটো দিকে আলোর বেগ দুরকম, এই মাধ্যমগুলোকে বলা হয় অসমসত্ব মাধ্যম। ঠিক আছে, আচ্ছা আর একটু বলে দিই, এবার আলোক উৎস থেকে আলো কিভাবে এগিয়ে চলছে তার উপর নির্ভর করে আবার আলোক রশ্মিগুচ্ছকে তিনটে ভাগে ভাগ করি। যেমন যখন একটা বিন্দু থেকে আলো বেরোচ্ছে, হ্যাঁ, যখন কোন একটা বিন্দু থেকে আলো বেরোচ্ছে তখন কি সেখান থেকে একটা আলোই বেরোচ্ছে? একটা আলোই বেরোয়নি, এগুলোকে বলে আলোক রশ্মি। ঠিক আছে, আলোক রশ্মি, তাহলে একটা আলোক রশ্মি বেরোয়নি, অনেক আলোক রশ্মি বেরোয়। যখন মোমবাতি থেকে বা টর্চে আলো ফেলা হয় সেখানে কি একটা রশ্মি বেরোয়? প্রচুর রশ্মিগুচ্ছ থাকে, প্রচুর এরকম প্রচুর রশ্মিগুচ্ছ থাকে। ঠিক আছে, তাহলে
অনেক রশ্মি থাকে, অনেক আলোক রশ্মি, এইগুলোকে একত্রে কি বলা হয়? আলোক রশ্মি গুচ্ছ। যখন অনেকগুলো আলোক রশ্মি যখন একসাথে থাকে তখন তাকে বলবো আলোক রশ্মি গুচ্ছ। আলোক রশ্মি গুচ্ছ। আলোক রশ্মি মানে এক গুচ্ছ যখন থাকে তখন তাকে বলছি আলোক রশ্মি গুচ্ছ। কেমন? এবার আলোক রশ্মি গুচ্ছ কোনো মাধ্যমের মধ্যে দিয়ে এভাবেও যেতে পারে, অথবা ধরো একটা বিন্দু থেকে আলো উৎপন্ন হয়েছে দিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে, এটা হতে পারে। অথবা এটাও হতে পারে যে আলো অনেকগুলো উৎস থেকে এসেছে, ভিন্ন ভিন্ন উৎস থেকে এসেছে, দিয়ে একটা বিন্দুতে এসে তারা মিলিত হচ্ছে। বুঝা যাচ্ছে? আলো এই ছবিটা একদম উল্টো, মানে এখানে একটা বিন্দু থেকে উৎপন্ন হয়েছে আলো, যে বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, যখন আলোক রশ্মির ছবি আঁকবে তখন অ্যারো মাস্ট, এই যে তীর চিহ্ন দিচ্ছি এটা অবশ্যই দিতে হবে, এটা না দিলে কিন্তু ভুল। ভালো করে খেয়াল করে, এই তীর চিহ্নটা এইদিকে দিয়েছি এই ছবিতে, অর্থাৎ তীর যখন ছোড়া হচ্ছে এই দিকে তীরটা যাচ্ছে, ঠিক আছে? দেখো বেরিয়ে যাচ্ছে তীরটা, আর এইখানে তীরটা কি হচ্ছে দেখো ঢুকছে, একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, ঠিক আছে? তাহলে আলোক রশ্মির আলোক রশ্মিগুচ্ছের আলোক রশ্মিগুলো এগুলো এক একটা রশ্মি, কিন্তু এই পুরোটাকে কি বলবো? গুচ্ছ। আলোক রশ্মিগুচ্ছের আলোক রশ্মিগুলো যদি পরস্পরের সমান্তরাল হয়, এটা দেখছো সমান্তরাল, আলোক রশ্মিগুচ্ছের আলোক রশ্মিগুলো যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে ওই ওই আলোক রশ্মিগুচ্ছকে বলবো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। আলোক রশ্মিগুচ্ছ। আলোক রশ্মিগুচ্ছের আলোক রশ্মিগুলো যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাকে বলবো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। যদি আলোক রশ্মিগুলো কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে উৎপন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, যদি একটা বিন্দু থেকে উৎপন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে ওই ধরনের আলোক রশ্মিগুচ্ছকে বলবো অপসারী আলোক রশ্মিগুচ্ছ। অপসারী আলোক রশ্মিগুচ্ছ। আলোক রশ্মিগুচ্ছ, ঠিক আছে? আর যদি আলোক রশ্মিগুচ্ছের আলোক রশ্মিগুলো বিভিন্ন বিন্দু থেকে এসে একটা বিন্দুতে মিলিত হয়, দেখো এগুলো, এই আলোটা একটা কোনো উৎস, এখানে তো একটা উৎস ছিল সেখান থেকে এসে এখানে মিলিত হয়েছে, এই আলোটা এখানে কোনো একটা উৎস ছিল মনে করো সেখান থেকে এসে মিলছে, এই আলোটা এইখানে কোনো একটা উৎস থেকে এসছে, এখানে এই আলোটা এখানে কোনো একটা উৎস থেকে এসছে, অর্থাৎ বিভিন্ন উৎস থেকে এসে একটা বিন্দুতে মিলিত হচ্ছে। আলোক রশ্মিগুচ্ছের আলোগুলো যখন বিভিন্ন বিন্দু থেকে উৎপন্ন হয়ে একটা বিন্দুতে এসে মিলিত হয় তখন ওই আলোক রশ্মিকে বলবো অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। অভিসারী অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। আলোক রশ্মিগুচ্ছ। অভিসার কথার অর্থ হচ্ছে মিলিত হওয়া, ঠিক আছে? অভিসার কথার অর্থ হচ্ছে মিলিত হওয়া, অর্থাৎ যখন এরা মিলিত হয় বিভিন্ন উৎস থেকে এসে একটা বিন্দুতে মিলিত হচ্ছে তখন অভিসারী। অভিসারের উল্টো হচ্ছে অপসারী, একটা বিন্দু থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে, একে বলবো অপসারী আলোক রশ্মিগুচ্ছ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকে আমরা কি কি বললাম? আজকে আমরা বললাম আলো কি, আলোক উৎস কাকে বলে, আলোক উৎস কত ধরনের, কি কি, তারপর সপ্রভ বস্তু, নিষ্প্রভ বস্তু বা অপ্রভ বস্তু, তারপরে পড়লাম তোমার আলোকীয় মাধ্যম কাকে বলে, স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম, ঈষৎস্বচ্ছ মাধ্যম কাকে বলে, সমসত্ব মাধ্যম, অসমসত্ব মাধ্যম কার কি বা কাকে বলে। তারপরে এটা বললাম যে
অভিসারী রশ্মিগুচ্ছ, অপসারী রশ্মিগুচ্ছ আর সমান্তরাল রশ্মিগুচ্ছ কাকে বলে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই বললাম। ঠিক আছে, শেষ করলাম কেমন আজকে ক্লাস। আসসালামু আলাইকুম।